আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। সুপ্রিয় দর্শক, ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি শহীদ হয়েছেন। শুধু তিনি না, আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি যে তার সামরিক উপদেষ্টা বা জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী শামখানি, তিনি একসময় আইআরজিসির কমান্ডার ছিলেন, তিনিও শহীদ হয়েছেন। এরকম আরো বেশ গুরুত্বপূর্ণ কিছু নেতা বা মন্ত্রী বা কর্মকর্তা শহীদ হয়েছেন। তো সর্বোচ্চ নেতার শহীদ হওয়ার পর এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ইরান কি পথ হারাবে? ইরান কি যুদ্ধ বন্ধ করে দেবে? ইরান কি সারেন্ডার করবে? ইরানের পরমাণু কর্মসূচি কি তাহলে বাতিল করবে? কি করবে? এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব এখন। আশা করি সঙ্গেই থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে ছিলেন, অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন। এবং তিনি অর্থাৎ আলী খামেনি ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের এক সময়কার স্পিকার, তারপরে তিনি ছিলেন প্রেসিডেন্ট। এরপরে 1989 সালে হযরত ইমাম খোমেনির ইন্তেকালের পর তাকে সর্বোচ্চ নেতার দায়িত্ব দেওয়া হয়। তিনি জোর করে ক্ষমতা দখল করেননি, আবার জোর করে নিজে নির্বাচিত হয়ে যাননি। তাকে যে অভিভাবক পরিষদ বা যে সিস্টেম ছিল সংবিধানের, সেই সিস্টেম অনুযায়ী তাকে ক্ষমতায় আনা হয়, তাকে সর্বোচ্চ নেতার পদে বসানো হয়। 1989 সাল থেকে 2026 সাল, তার মানে মোট 36 বছর তিনি সর্বোচ্চ নেতার পদে দায়িত্ব পালন করেছেন। খেয়াল করুন দর্শক, 1979 সালে ইরানের ইসলামী বিপ্লব সফল হওয়ার পর 10 বছরের মাথায় ইমাম খোমেনি ইন্তেকাল করেন এবং আলী খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। একটা বিষয় হচ্ছে, আমি বলি, ইমাম খোমেনির সময় যে শক্ত পররাষ্ট্র নীতি অনুসরণ করা হয়েছিল, তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন আলী খামেনি। পররাষ্ট্র নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় সমস্ত নীতি, সমস্ত আচার অনুষ্ঠান অব্যাহত রাখেন এবং মার্কিন বিরোধী যে অবস্থান ছিল বিপ্লবের পর থেকে, সেই অবস্থানই তিনি অব্যাহত রাখেন। এবং তার সময় আমেরিকা, পশ্চিমা বিভিন্ন দেশ, এমনকি জাতিসংঘের আওতায় বিভিন্ন দেশ জোর করে ইরানের উপর নিষেধাজ্ঞা চাপানোর পরেও তিনি কখনো এই সমস্ত নিষেধাজ্ঞা বা চাপ, ভয়, কোনো কিছুর মুখে তিনি নত হননি, নতি স্বীকার করেননি, ভয় পাননি, পিছিয়ে যাননি। তিনি ছিলেন অটল, অনড় একজন ব্যক্তি, যিনি ইরানকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এবং খেয়াল করুন, আলী খামেনির সময়ই ইসরায়েলের সাথে এই 4 দফা যুদ্ধ হলো। এবং যদিও তিনি শহীদ হয়েছেন, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন, আরো ব্যক্তি শহীদ হয়েছেন, কিন্তু আলী খামেনি দৃঢ়তার সাথে ইরানের পলিসি কিন্তু মেনটেন করেছেন। তার দৃঢ়তার কারণে এই যে পরমাণু কর্মসূচি, সেটা কিন্তু এগিয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, সেটা কিন্তু এগিয়ে গেছে। ইরানের যে স্যাটেলাইট কর্মসূচি, সেটা এগিয়ে গেছে। ইরানের যে নিষেধাজ্ঞা অমান্য করে বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক গড়ে তোলা, চীন এবং রাশিয়ার মতো দুটো বৃহৎ শক্তি যারা জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য, তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা, এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ, অনেক বড় কাজ। এই কাজগুলো আলী খামেনির নেতৃত্বে, আলী খামেনির সময় হয়েছে। একটা কথা খেয়াল করুন, 2010 সালে ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সেই নিষেধাজ্ঞায় চীন এবং রাশিয়া যুক্ত ছিল। অথচ পরবর্তী দিনগুলো ধীরে ধীরে এই সমস্ত দেশের সাথে এমন ভাবে শক্ত এবং সুন্দর সম্পর্ক গড়ে তুলেছে, রাশিয়া এবং চীন সেই ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, মিত্র হয়ে গেছে, অংশীদার হয়ে গেছে। এবং এখন রাশিয়া, চীন এতটাই বেশি ইরানের সাথে ঘনিষ্ঠ যে মার্কিন বিরোধী, মার্কিন এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে রাশিয়া, চীন এবং ইরান যে বহুমুখী বা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে চায়, সেই বিশ্ব ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটা অংশীদার ইরান। এবং চীন, রাশিয়া ইরানকে ছাড়া কল্পনা করে না। এই যে আলী খামেনির মৃত্যুর পর যেহেতু ইরান মোটেই পথ হারাবে না, পরমাণু কর্মসূচি বন্ধ করবে না, ইরান আমেরিকা এবং ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না, বরং যুদ্ধ চালিয়ে যাবে। এবং তারা তো ঘোষণা করেছে যে এখন ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে আমেরিকা ইতিহাসের বৃহত্তম হামলা চালাবে। সেক্ষেত্রে ইরান তার অবস্থানে অনড় থাকবে। এই জায়গায় প্রশ্ন আসছে, আপনারা জানেন এর মধ্যে যে হরমুজ প্রণালী কিন্তু ইরান বন্ধ করে দিয়েছে। ইরানের সাথে যদি যুদ্ধ হয় আমেরিকার, এবং ইরান যদি কথার কথা পরাজিত হয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চীন।
তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ হচ্ছে ইরান যখনই পরাজিত হচ্ছে, আমরা জাস্ট সবচেয়ে খারাপ দিকটার কথা আমরা যদি বলি, যদি ইরান পরাজিত হয় তাহলে চীনের কোথায় সংকট? সংকটটা হলো যে মধ্যপ্রাচ্যে তার সবচেয়ে বড় পার্টনার হচ্ছে ইরান, এবং বাকিরা সবাই তো সবগুলো দেশই তো আমেরিকার অধীনস্থ। ইরানের যদি পতন ঘটে, তাহলে ইরানের যে পুতুল সরকার বসানো হবে তারাও তো মার্কিন নেতৃত্বে তারাও চলবে, অর্থাৎ আরব দেশগুলোর মতো ইরানের অবস্থা হবে, অর্থাৎ আগের মতো অবস্থা, বিপ্লব পূর্ববর্তী যে অবস্থা ছিল সেরকম হবে। সেক্ষেত্রে কোনো মতেই চীন এটা চাইবে না, অর্থাৎ যখন ইরান চলে যাচ্ছে তখন মধ্যপ্রাচ্যে চীনের আর পা রাখার জায়গা থাকছে না। চীনের যে বিশাল অর্থনীতি গড়ে উঠেছে তাতে ইরানি তেলের অবদান হচ্ছে 13%, 13%। ইরান যত তেল রপ্তানি করে তার শতকরা 90% চীনের রপ্তানি করে, খেয়াল করুন। আর চীনের যে সমস্ত ইরানের যে সমস্ত প্রোডাক্ট দরকার তার ম্যাক্সিমাম চীন থেকে আনে, এবং এই দুই দেশ ডলার বাদ দিয়ে, অর্থাৎ তারা তেল নাই, চীন তেল নাই ইরান থেকে, এবং ইরান চীন থেকে বিভিন্ন পণ্য আনে, অর্থাৎ বার্টার সিস্টেমে পণ্যের বিনিময় হয়। এই অবস্থায় যদি ইরানের পতন হয় তাহলে চীনের মধ্যপ্রাচ্যে পা রাখার জায়গা থাকে না। এতদিন ধরে চীন যে মধ্যপ্রাচ্যে একটা বিরাট প্রভাব প্রতিপত্তি গড়ে তুলেছিল সেটা কিন্তু থাকে না। এবং একটা বিষয় খেয়াল করবেন, 2023 সালে চীন, ইরান এবং সৌদি আরবের ভিতরে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে দিয়েছিল, দুই দেশের নেতাদেরকে ডেকে, গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ডেকে বেইজিংয়ে মধ্যস্থতা করে দিয়েছিল, খেয়াল করুন। এবং তারপর থেকে মধ্যপ্রাচ্যের পলিটিক্স, জিও পলিটিক্স এবং সিচুয়েশন কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। কাতারের সাথে ইরানের ভালো সম্পর্ক, তারপরে সৌদি আরবের সাথে ইরানের ভালো সম্পর্ক, সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক আস্তে আস্তে ভালো করছিল। এগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছিল। এই চেঞ্জ গুলো নষ্ট হয়ে যাবে, ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের যে মানে বিশ্ব রাজনীতি বা বিশ্ব অর্থনীতির সমীকরণের যে ভারসাম্য ছিল, এই ভারসাম্যটা নষ্ট হয়ে যাবে। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে আলী খামেনির ইন্তেকালের পর ইরানের দায়িত্ব পালন করবে কে? এই মুহূর্তে যে খবর সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এবং অভিভাবক পরিষদের সম্ভবত একজন প্রতিনিধি, এই তিনজন মিলে আপাতত সর্বোচ্চ নেতার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবে। এবং এর ভেতরেই অভিভাবক পরিষদের 80 জন সদস্য এবং অন্যান্য যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন করবেন, তারপরে তিনি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। আমি এর ভিতরে কিছুক্ষণ আগে একটা সূত্র থেকে খবর পেলাম যে সর্বোচ্চ নেতার ছেলে মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা পদে নির্বাচন করা হয়েছে অথবা নির্বাচন করা হতে যাচ্ছে, এরকম একটা খবর। এটা শিওর না, এটা মানে অসমর্থিত সূত্র থেকে বললাম। আসলে কি ঘটতে যাচ্ছে সেটা আমরা দেখার জন্য একটু অপেক্ষা করি। আর একটা বিষয় আমি বলি যে ইরানের যে সমস্ত কর্মকর্তা, মন্ত্রী বা সর্বোচ্চ নেতা শহীদ হয়েছেন, এর মানে ইরান কোনো মতেই এই জায়গায় সারেন্ডার করছে না, তারা এগিয়ে যাবে এবং পরমাণু কর্মসূচি থেকে শুরু করে সমস্ত সবকিছুই স্বাভাবিকভাবে চলবে, এবং ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে তারা চূড়ান্ত লড়াই করবে। আমি সবসময় বলে আসছি, এই লড়াইয়ের ভেতর দিয়ে একটা বড় রকমের হিসাব নিকাশের ফয়সালা চূড়ান্ত হবে। সেক্ষেত্রে কারোরই হতাশ হওয়ার কিছু নেই। ইরানি জনগণ এই সমস্ত হতাশ হচ্ছে না। ইরানি জনগণ 40 দিনের শোক পালন করবে তাদের রেওয়াজ অনুযায়ী, আর 7 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমার ছোট ছেলে এখনো ভালো আছে আলহামদুলিল্লাহ। তার সাথে সকাল 7:45 সে ফোন দিয়েছিল, কথা হয়েছে, সে সুস্থ আছে, নিরাপদে আছে। বললো যে ইরানের হামলা চালাচ্ছে কিন্তু হামলাগুলো খুব বেশি একটা সাকসেস হচ্ছে না, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র টাস্ত্র এগুলো সব শুট ডাউন করছে ইরানি বাহিনী। তো ইরানি বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা আমি এখানেই শেষ করতে চাইছি। আপনারা মতামত জানাতে পারেন একটি বিষয়, সেটা হচ্ছে যে সর্বোচ্চ নেতার শাহাদাতের পর ইরান আসলে কোন দিকে যাবে, কোন পথে যাবে, আপনারা কি ভাবছেন? ইরান কি এখানেই থেমে যাবে নাকি যুদ্ধ চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে? কি মনে হয় আপনাদের? মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।